এইচএসসি 24 এবং 25 এর শিক্ষার্থীরা, তোমরা যারা এবার এডমিশন টেস্ট দিবা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আমি গত ক্লাসে কি নিয়েছিলাম, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের ফার্স্ট যে টপিকটা ছিল আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলী, এই টপিকসের উপর পড়িয়েছিলাম। আজকে আমি যে টপিকসের উপর পড়াবো সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, আরএমএস বেগ ও স্বাধীনতার মাত্রা। এখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে এবং কি কি প্রশ্ন এডমিশন টেস্টে আসবে সেটাই আমি দেখাই দিব। তো দেখো, এখানে প্রথমেই যেটা জানতে হবে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতি তত্ত্ব। তো এই গ্যাসের গতি তত্ত্বটা কে দিছেন? সর্বপ্রথম 1730 সালে, কত সালে? 1730 সালে বার্নৌলি বার্নৌলি গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রাবলী ব্যাখ্যা করেন। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের গতি তত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রাবলী ব্যাখ্যা করেন। এই জন্য বার্নৌলিকে কি বলা হবে? বার্নৌলিকে বলা হবে গ্যাসের গতিতত্ত্বের জনক। তাহলে গ্যাসের গতিতত্ত্বের জনক কাকে বলা হবে? বার্নৌলিকে বলা হবে। এটা কিন্তু মাঝে মাঝে তোমাদের এডমিশন টেস্ট পরীক্ষায় প্রশ্ন চলে আসে, গ্যাসের গতিতত্ত্বের জনককে বার্নৌলি। এখন এই গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে কি কি জানা যায়? গ্যাসের প্রকৃতি। এখানে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে তোমরা কি কি জানতে পারবা সেটা হলো গ্যাসের প্রকৃতি, গ্যাসের প্রকৃতি ও উদ্ভূত তাপের মধ্যে সম্পর্ক। এটা অবশ্যই মার্ক করে রাখবা এই লাইনটা। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে কি কি জানা যাবে? গ্যাসের প্রকৃতি ও উদ্ভূত তাপের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা জানা যাবে। তো এখান থেকে কি কি সূত্র পড়তে হবে সেটাই এবার দেখাই দিব তোমাদেরকে। তো এখান থেকে ফার্স্ট যে সূত্রটা মনে রাখবা সেটা দেখো, পিভি ইকুয়াল 1/3 এমসি স্কয়ার। এখন পি দ্বারা কি বুঝাবে এটা তো জানোই তোমরা। পি দ্বারা কি বুঝাবে? চাপ বুঝাবে। ভি দ্বারা আয়তন। এম দ্বারা কি বুঝাবে? আণবিক ভর। এবং সি দ্বারা এখানে বেগ বুঝাবে। তো দেখো, এখন এই সূত্রটাকে আমরা এটা লিখতে পারবো কিনা। পিভি 1/3 এম ডিভাইডেড ভি হবে এখানে এম ডিভাইডেড ভি ইন্টু সি স্কয়ার। তাহলে দেখো, রো ইকুয়াল তোমরা কি পড়ে আসছো? এম বাই ভি পড়ে আসছো। রো ইকুয়াল কি লেখা যাবে? এম বাই ভি লেখা যাবে। তাহলে এখানে কি লেখা যাবে? পি ইকুয়াল 1/3 রো সি স্কয়ার। তাহলে এটা তোমরা 2 নম্বর সূত্র পাইলা। এটাও মার্ক করে রাখো, কারণ এগুলো দিয়ে মাঝে মাঝে কিন্তু ম্যাথ চলে আসে। এরপর দেখো, এখান থেকে সিআরএমএস বেগটাও বের করা যাবে। তাহলে দেখো, এখানে সি ইকুয়াল কি লেখা যাবে? সি ইকুয়াল লেখা যাবে 3p ডিভাইডেড রো রুট। এটা কি? সিআরএমএস বেগ। এটা সিআরএমএস বেগ কখন হবে? যখন ঘনত্ব এবং চাপ দেওয়া থাকবে এবং ওই গ্যাসের সিআরএমএস বেগ বের করতে বলবে, রুট মিনস স্কয়ার বের করতে বলবে, তখন তোমরা এই সূত্রটি ব্যবহার করবা। সিআরএমএস বেগের আরেকটা ফর্মুলা আছে, এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবা। সি আরএমএস ইকুয়াল √3RT ডিভাইডেড এম। এখানে কিন্তু সিআরএমএস অর্থাৎ এখানে রুট মিনস স্কয়ার, এর সাথে তাপমাত্রার যে সম্পর্ক, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। তাপমাত্রার সম্পর্কটা কি? তাপমাত্রার সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক হবে, বর্গমূলের সমানুপাতিক। এরপর এখান থেকে যেটা মনে রাখবা, গতিশক্তির ফর্মুলা। গতিশক্তি ইকে ইকুয়াল কি লেখা যাবে? ইকে ইকুয়াল 3/2 এন আরটি। এটা অবশ্যই মাথায় রাখবা। গতিশক্তি একে ইকুয়াল 3/2 এন আরটি। এটা গতিশক্তির ক্ষেত্রে। আরেকটা এখানে লেখা যাবে, সেটা হলো বোল্টজম্যান ধ্রুবক যদি দেয়া থাকে। বোল্টজম্যান ধ্রুবক ইকে ইকুয়াল 3/2 কেটি।
এটা হলো বোল্টজম্যান ধ্রুবক যখন দেওয়া থাকবে, তাহলে কে দ্বারা কি বুঝাবে? বোল্টজম্যান ধ্রুবক বুঝাবে। এখন কে এর মানটা অবশ্যই মনে রাখবা। আর এখান থেকে যেটা আছে আর এর মান, এই আর এর মান কিন্তু আমি গত লেকচারেই বলে দিয়েছিলাম, এই আর এর মানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একক সহ তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা। এবং কে এর মান এখানে যেটা হবে সেটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। দেখো, তোমরা যদি এই গ্যাসের গতিতত্ত্ব থেকে এই কয়েকটা সূত্র খুব ভালো করে পড়ে নাও, তাহলে এখান থেকে যে ম্যাথই আসুক না কেন তোমরা কিন্তু খুব অল্প সময়ে সেটি সলভ করতে পারবে। এবং এখান থেকে কি কি ধরনের ম্যাথ আসবে সেটাও কিন্তু আমি ক্লাসের শেষের দিকে দেখাই দিব তোমাদেরকে। এরপর এখান থেকে যে টপিকসটি পড়বো সেটা হচ্ছে গড়মুক্ত পথ। কোন টপিকস? গড়মুক্ত পথ। এই গড়মুক্ত পথের রাশিমালাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। কথা হচ্ছে গড়মুক্ত পথ তারা কি বুঝাবে? গলমুক্ত পথটা কি? গলমুক্ত পথটা হচ্ছে দুটি অণুর পরস্পর সংঘর্ষের মধ্যবর্তী এই দূরত্বগুলো গড় নিলে যে দূরত্ব পাবো তাকেই আমরা কি বলবো? গড়মুক্ত পথ বলবো। তো সংজ্ঞাগুলো যেহেতু তোমাদের অতটা আসে না, জাস্ট জেনে নিতে পারো বা তোমরা ইন্টারমিডিয়েটে এগুলো পড়ে আসছো। তো দেখো এখানে ক্লোসিয়াসের মধ্যে ক্লোসিয়াস এর মধ্যে গড়মুক্ত পথের যে রাশিটা দিয়েছিলেন এটা অবশ্যই খুব ভালো করে তোমরা মনে রাখবা। সেটা কি? 1/পাই সিগমা স্কয়ার এন। এখানে এন দ্বারা কি বুঝাবে? একক আয়তনে এন দ্বারা বুঝাবে অণুর সংখ্যা, এবং এখানে সিগমা দ্বারা কি বুঝাবে? অণুর ব্যাস বুঝাবে। তো দেখো এই ইকুয়েশন থেকে আমরা এখন এখানে গড়মুক্ত পথকে আমরা কি দ্বারা প্রকাশ করব? গড়মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করব। তো দেখো এখানে এই ইকুয়েশনটাকে এখন এম ডিভাইডেড বাই সিগমা স্কয়ার এম এন, এটা লেখা যাবে কিনা? উপরে দেখো এম নিচে, নিচেও এম নিচে, কাটাকাটি করলে কি থাকবে? আগের ইকুয়েশনটাই থাকবে। তো এটা এখন দেখো এখানে এম ডিভাইডেড বাই সিগমা স্কয়ার রো, অর্থাৎ এম এন কি বুঝাবে? প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বুঝাবে। আর একক আয়তনে অণুর সংখ্যা তারা কি বুঝাবে? ঘনত্ব বুঝাবে। এই জন্য এম এন এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো? রো লিখতে পারবো। তো এখান থেকে তোমাদের যে প্রশ্নটা মাঝামাঝি চলে আসে, গড়মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক কি? গড়মুক্ত পথের সাথে ঘনত্বের সম্পর্ক দেখো আমরা এই ইকুয়েশন থেকে এটা লিখতে পারবো কিনা? ল্যামডার সমানুপাতিক 1/রো, অর্থাৎ গড়মুক্ত পথটা ঘনত্বের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। এরপর দেখো এখানে অণুর ব্যাসের সাথে সম্পর্ক কি হবে? অণুর ব্যাসের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। কি হবে? সরি, অণুর ব্যাসের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হবে। কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক। এরপর দেখো ক্লোসিয়াস গেল, এরপর ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল যে সূত্রটা দিয়েছিলেন এটাও ভালো করে মাথায় রাখবা তোমরা। ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলের ক্ষেত্রে কি বলা ছিল? ল্যামডা ল্যামডা ইকুয়াল 1/√2 পাই সিগমা স্কয়ার এন। তোমাদের এডমিশন টেস্টে যে ম্যাথ গুলো আসে সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় ক্ষেত্রে এই ইকুয়েশন দিয়েই করা হয়, এবং এখান থেকে এই ঘনত্বের সম্পর্কটা খুব ভালো করে তোমরা এখানে মাথায় রাখবা। এরপর দেখো ম্যাক্সওয়েল ল্যামডা সমানুপাতিক 1/√পাই সিগমা স্কয়ার এন। এখন বোলসম্যানের যে ইকুয়েশনটা ছিল সেটাও দেখা যাক। বোলসম্যান, বোলসম্যানের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল 3/4 পাই সিগমা স্কয়ার এন, অর্থাৎ বোলসম্যানের ইকুয়েশনটা তোমরা এখান থেকে কিন্তু মনে রাখবা। এরপর আমরা যে টপিকসটি পড়বো সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। দেখো স্বাধীনতার মাত্রা কি? স্বাধীনতার মাত্রা হলো একটি গতিশীল বস্তু অবস্থা বা অবস্থান নির্ণয়ের জন্য যতগুলো স্বাধীন চলরাশির দরকার হবে বা প্রয়োজন হবে তাকে আমরা কি বলতে পারবো? স্বাধীনতার মাত্রা বলতে পারবো। এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে, এক, পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে প্রতি অণুর স্বাধীনতার মাত্রা কি হবে?
ছি, প্রতি অণুর স্বাধীনতার মাত্রা কি হবে? ছি হবে। তো এখানে থেকে দেখো, এখানে আমরা যে ইকুয়েশনটা লিখতে পারবো গতিশক্তির ক্ষেত্রে কি লেখা যাবে এখানে? এখানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে লেখা যাবে ইকে ইকুয়াল 3/2 কেটি। অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা পাবো এরকম, ইকে ইকুয়াল এফ ডিভাইডেড টু কেটি। এখানে এফটা কি হবে? এফ হবে স্বাধীনতার মাত্রা যেটা, সেটা। অর্থাৎ এক পারমাণবিক গ্যাস হলে এখানে এক পারমাণবিক গ্যাসের জন্য যেহেতু থ্রি, এফ এর মানটা কি হবে? থ্রি হবে। এবার দেখো দ্বি পারমাণবিক গ্যাস, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে প্রতি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কি হবে? স্বাধীনতার মাত্রা হবে এখানে 5। কি হবে? 5 হবে। তাহলে এই ইকুয়েশনটাকে কিভাবে লেখা যাবে? ইকে ইকুয়াল 5 ডিভাইডেড টু কেটি। অর্থাৎ এফ এর ওখানে কোন মান বসিয়ে দিবা? 5 বসিয়ে দিবা, যেহেতু দ্বিপরমাণু। এরপর দেখো ত্রি বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, ত্রি বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কত হবে? 6 অথবা 7 হবে। 6 অথবা 7। তো প্রায় বইয়ে কি দেওয়া আছে? 6 দেওয়া আছে, তবে 7 কখন হবে প্রশ্ন হচ্ছে এটা। 7 হবে যখন বস্তুর গতিশক্তি, ঘূর্ণন শক্তি হবে রৈখিক গতিশক্তি, ঘূর্ণন শক্তি ও পরমাণু গুচ্ছের কম্পন শক্তি দেয়া থাকবে। পরমাণু গুচ্ছের কম্পন শক্তি দেয়া থাকবে, তখন কি হবে? স্বাধীনতার মাত্রাটা 7 হবে। অর্থাৎ ত্রি বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এখানে 7 কখন হবে? রৈখিক গতিশক্তি, ঘূর্ণন শক্তি ও পরমাণু গুচ্ছের যদি কম্পন শক্তি দেয়া থাকে সেক্ষেত্রে কি হবে? 7 হবে। তবে এখান থেকে একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা অবশ্যই তোমরা নোট করে নিবা। দেখো এখানে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা কি? কার্বন ডাই অক্সাইড হলো ত্রি পারমাণবিক গ্যাস, কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কত হবে? 5 হবে। এটা লিখে রাখো, ব্যতিক্রম। এটা হচ্ছে ব্যতিক্রম, কারণ এটা কি? এটা হলো ত্রি পারমাণবিক গ্যাস, ত্রি পারমাণবিক গ্যাস। এটার ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, এটা কত? কার্বন ডাই অক্সাইড গ্যাস হবে 5। কত হবে? 5 হবে। দেখো এবার কম্পনরত কম্পনরত গ্যাসের অর্ধেক গতিশক্তি ও অর্ধেক স্থিতি শক্তি হলে এদের স্বাধীনতার মাত্রাটা কি হবে? এদের স্বাধীনতার স্বাধীনতার মাত্রাটা কি হবে? বলো দেখি এটা কি হবে? এখানে গতিশক্তি কি বলছে? অর্ধেক বলছে, তাহলে কি লিখতে পারবো? হাফ কেটি লিখতে পারবো। আর এখানে অর্ধেক কি বলছে? স্থিতিশক্তি, এটার ক্ষেত্রেও কি লিখতে পারবো? হাফ কেটি লিখতে পারবো আমরা। তাহলে দেখো এখানে হাফ কেটি প্লাস হাফ কেটি কি হবে? হাফ কেটি প্লাস হাফ কেটি, অর্থাৎ হাফ কেটি প্লাস হাফ কেটি। এখানে আমরা ইকুয়াল দিয়ে কি লিখতে পারবো? হাফ কেটি প্লাস হাফ কেটি ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারবো? কেটি লিখতে পারবো। তো দেখো এখানে যদি দেওয়া থাকে অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক স্থিতিশক্তি, তাহলে ওই গ্যাসের স্বাধীনতার মাত্রা কি হবে? তাহলে তোমরা কি লিখবা? একদম কেটি লিখবা। কারণ কি? হাফ কেটি হলো অর্ধেক গতিশক্তির ক্ষেত্রে এবং অর্ধেক স্থিতিশক্তির ক্ষেত্রে কি হবে? হাফ কেটি হবে। তাহলে মোট এখানে স্বাধীনতার মাত্রাটা কত হবে? কেটি হবে। তো এবার দেখা যাক এখান থেকে তোমাদের এডমিশন টেস্টে কি কি প্রশ্ন আসছে এবং সেগুলো তোমরা কিভাবে সলভ করবা। অর্থাৎ এখানে যেহেতু তোমাদের ক্যালকুলেটর ছাড়া এডমিশন টেস্ট পরীক্ষাগুলো দিতে হবে, তাহলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে তুমি সেই প্রশ্নগুলো সলভ করবা বা অ্যান্সার বের করবা, সেটাই তোমাদেরকে এখন দেখাই দিব সহজভাবে ইকুয়েশন বের করে।
দেখো তোমাদেরকে আমি যে টপিকটি পড়াইলাম এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এখানে কি কি পড়াইলাম, গ্যাসের গতিতত্ত্ব, আরএমএস বেগ, স্বাধীনতার মাত্রা ও গড় মুক্ত পথ। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এডমিশন টেস্টে বা বিগত বছরে চলে আসছে সেগুলো তোমাদেরকে এখন সলভ করে দিব। তো দেখো প্রথম যে প্রশ্নটা এখানে, সেটা কি, স্থির আয়তনে, স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের, এটা হলো জিএসটি 21-22 সেশনের প্রশ্ন। তো দেখো এটার অপশনগুলো কি কি ছিল। এখানে অপশনগুলো ছিল চাপ ও গতিশক্তি বাড়বে, চাপ ও, এটা বলে ফেলো দেখি অ্যান্সারটা কি হবে। আমি লিখতে লিখতে তোমরা এটা অ্যান্সারটা কমেন্টে জানাই দাও। এটার বি ছিল কি, চাপ ও গতিশক্তি কমবে, চাপ ও গতিশক্তি কমবে। তারপর এখানে সি ছিল, ঘনত্ব বাড়বে, আর ডি ছিল ঘনত্ব কমবে, ঘনত্ব কমবে। তো দেখো এটার সলভটা কিভাবে করবা। এখানে যে প্রশ্নটা ছিল স্থির আয়তনে একটি গ্যাসের, সরি এখানে গ্যাস হবে, একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের ক্ষেত্রে কি ঘটবে, চাপ ও গতিশক্তি বাড়বে, চাপ ও গতিশক্তি বাড়বে, নাকি চাপ ও গতিশক্তি কমবে, নাকি ঘনত্ব বাড়বে, নাকি ঘনত্ব কমবে। তো দেখো এটা তোমরা কিভাবে সলভ করবা। দেখো আমি তোমাদেরকে আগেই শিখিয়েছিলাম পিভি ইকুয়াল এনআরটি। পিভি ইকুয়াল কি লেখা যাবে, এনআরটি লেখা যাবে। যেহেতু এখানে আয়তনটা কি ধরা হয়েছে, স্থির ধরা হয়েছে, তাহলে আয়তনটাকে স্থির ধরে নাও। তার এটা তো ধ্রুবক এখানে, তাহলে কি হবে, পি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কি বাড়বে, চাপও বাড়বে। এবার দেখো আরেকটা যেটা আছে গতিশক্তি, গতিশক্তির সাথে সম্পর্কটা কি, ইকে ইকুয়াল 3/2 RT, এটা লেখা যাবে গতিশক্তি। তাহলে দেখো এটা ধ্রুবক, যেহেতু এখানে তাপমাত্রা এবং গতিশক্তির কথা বলা হয়েছে, তাহলে এটার সম্পর্কটা কি হবে, ইকে সমানুপাতিক টি, অর্থাৎ এখানে কি হবে, তাপমাত্রা বাড়লে গতিশক্তিও কি হবে, বাড়বে। তাহলে আমরা কি বলতে পারবো, এটার অ্যান্সার কি হবে, চাপ ও গতিশক্তি বৃদ্ধি পাবে। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা, সেটা অনেকবার চলে আসছিল। পরবর্তী যে প্রশ্নটা লিখবো এবার, এটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কত? দেখো এখানে যে প্রশ্নটা, সেটা হলো টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কত। এটা কিন্তু বেশ কয়েকবার এডমিশন টেস্টে চলে আসছিল। দেখো এখানে কতবার আসছে, যে ইউ 18-19 সেশনে, তারপর ডি ইউ 10-11 সেশনে। তোমরা যারা ভাবো যে আগের প্রশ্ন রিপিট হয় না অতটা, হ্যাঁ আগের প্রশ্ন অতটা রিপিট হয় না, কিন্তু ওই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন আসে। এই জন্য তোমরা যে ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন, তোমরা কোনো একটা এডমিশন বই বা গাইড কিনে এখানে সবগুলো যে প্রশ্নগুলো থাকে প্রতিটা অধ্যায়ের, সবগুলো ভার্সিটির ক্ষেত্রেই কিন্তু তোমরা প্রশ্নগুলো সলভ করে ফেলবা। তাহলে দেখা যাবে অনেকটা পরীক্ষা দিতে ইজি হবে তোমাদের। সিইউ 15-16 সেশন, তারপর এসএইউ 9-10 সেশন। এটা আরো বেশ কয়েকটা ভার্সিটিতে কিন্তু চলে আসছিল। তো এটার অপশন গুলো কি কি আছে দেখো। এটার অপশন গুলো আছে 3/2 কেটি,
তোমরা অ্যান্সার দেখো পারো কিনা, যদি পারো তাহলে কমেন্টে জানাই দাও। 3/2 কেটি স্কয়ার, তারপর সি 3/2 কেটি টু দি পাওয়ার 4, ডি নাম্বার 3/2 কেটি। বলো দেখি এটার অ্যান্সারটা কি হবে, অর্থাৎ টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কত? অপশনগুলো ছিল এখানে 3/2 কেটি, বি নাম্বার 3/2 কেটি স্কয়ার, সি নাম্বার 3/2 কেটি টু দি পাওয়ার 4 এবং ডি নাম্বার 3/2 কেটি। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? সরি, এখানে দুটো অপশনই এক হয়ে গিয়েছিল, এই জন্য দুঃখিত আমি। এটা হলো 2/3 লিখে দাও। প্রথম অপশনটা হলো 2/3, 2/3। এখন দেখো এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা গতিশক্তিটা কি জানি? এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা গতিশক্তিটা জানি ইকে ইকুয়াল 3/2 কেটি, 3/2 কেটি বা আরটি লেখা যাবে। এক মোল গ্যাসের ক্ষেত্রে কি লেখা যাবে? ইকে ইকুয়াল 3/2 আরটি লেখা যাবে। এখন প্রতি অণুর গড় গতিশক্তি, প্রতি অণুর গড় গতিশক্তি এটা আমরা লিখতে পারবো ইকে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর যে সংখ্যা এন এ, এটা লিখতে পারবো। তাহলে এখানে বসাই দেবো এখন ইকে এর মানটা কত আছে? 3/2 আর টি, আর এখানে কি দেয়া আছে? এন এ দেয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3/2 আর ডিভাইডেড এন এ টি। এখন এই যে আর ডিভাইডেড এন এ যেটা আছে এটাকে আমরা লিখতে পারবো কে, কি লিখতে পারবো? কে, অর্থাৎ বোলসম্যান ধ্রুবক যেটা আছে সেটা। তাহলে এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ডি, অর্থাৎ 3/2 কেটি হচ্ছে এটার অ্যান্সার। দেখো এবার যে প্রশ্নটি নিব সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির এডমিশন টেস্টে চলে আসছিল। একটি পাত্রে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত? এখানে বোলসম্যান ধ্রুবকের মান দেওয়া ছিল কে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এককগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবা এবং মানগুলো সহ, কারণ এডমিশন টেস্টে প্রায় সময় ওগুলো চলে আসে। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির 11-12 সেশনে চলে আসছিল। তো দেখো এখানে যে প্রশ্নটা ছিল সেটা হলো একটি পাত্রে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত হবে? এটা কিভাবে বের করবা? এবং ক্যালকুলেটর ছাড়া যেহেতু তোমাদের ক্যালকুলেটর ছাড়া যেহেতু তোমাদের এই প্রশ্নের অ্যান্সার গুলো বের করতে হবে, তাই ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে করবা সেটাই এবার দেখাই দিব তোমাদের এখানে। দেখো এটার অপশন গুলো কি কি ছিল? 6.21 ইন্টু 10⁻21 জুল। বি নাম্বার অপশন ছিল 5.6 ইন্টু 10⁻22 জুল। সি নাম্বার 1.9 ইন্টু 10⁻2 এবং ডি নাম্বার 2.10⁻21 জুল। দেখো এখানে অপশন গুলো ছিল, এটা তোমরা অবশ্যই খাতায় করা শুরু করো। এটা অ্যান্সারটা কি হবে আমাকে জানাই দাও আমি সলভ করতে করতে। তো দেখো এটার এখানে গড় গতিশক্তি বলছে, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন আমরা কি লিখতে পারবো? ইকে ইকুয়াল 3/2
কেটি, যেহেতু কে এর মান দেয়া আছে এখানে কেটি লিখতে পারবো। এখন এখানে মানগুলো বসাই দাও। দেখো 3/2, এটার মান কি 1.38 ইন্টু 10 ইনভার্স 23, আর এখানে টি এর যে মানটা দেওয়া আছে এটা কি 27 ডিগ্রি সেলসিয়াস আছে। এই 27 ডিগ্রি সেলসিয়াসকে কিসে রূপান্তর করতে হবে? ক্যালভিনে রূপান্তর করতে হবে। তাহলে ক্যালভিনে রূপান্তর করে দাও, 300 ক্যালভিন হবে। এখন দেখো ক্যালকুলেশনের সুবিধার খাতিরে এটাকে কি লিখতে পারবো আমরা? 1.5 লিখতে পারবো। এবং এই যে 1.38 যেটা আছে এটাকেও তোমরা 1.5 ধরে নাও, ইন্টু 10 ইনভার্স 23 ইন্টু 300। দেখো এখন এই ক্যালকুলেশনটা কিভাবে ছোট করা যায় তোমরা এটাই দেখো। দেখো এখানে কত আছে 15, তাহলে দশমিক তুলে দাও, এখানে কি আসবে 10, এবং এখানে দশমিক তুলে দাও, এখানেও 10 আসবে। তো শূন্য শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কাটা যাবে। তাহলে এই নিচের দুটো শূন্যের জন্য উপরের দুটো শূন্য কি হবে? কাটা যাবে। তাহলে দেখো এটাকে কি লেখা যাবে এখন? 15 × 15 কত হবে? 225 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 23। তাহলে দেখো 225কে 3 দ্বারা গুণ করলে কত পাবো আমরা? 3 দ্বারা গুণ করলে পাবো এখানে 675 ইন্টু 10 ইনভার্স 23। দেখো অপশনে তো আর এটা নাই, 675 ইন্টু 10 ইনভার্স 23। এটা কি অপশনে আছে? না, এটা অপশনে নেই। অপশনে কি আছে? 6.21। তাহলে দেখো এটাকে নিয়ে আসা যায় কি না? এখন 6.75 যদি দাও, এখানে 10 ইনভার্স কত আসবে? 21। দেখো তাহলে অ্যান্সার কি হচ্ছে? এটা হচ্ছে এডমিশন টেস্টে যেহেতু তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তাই এখানে ওটার কাছাকাছি যে অ্যান্সারটা থাকবে, অর্থাৎ ক্যালকুলেশনে ওটার কাছাকাছি যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু তোমাকে দাগাইতে হবে। কারণ ক্যালকুলেটর ছাড়া একদম একুরেট যে অ্যান্সার এটা নিয়ে আসা মাঝে মাঝেই সম্ভব হয় না কিন্তু। আমাদের পাঠশালা ইউটিউব ও ফেসবুক যে পেজ আছে, সেখানে আমাদের পাঠশালার ডিইউ 0.4, ডিউ টার্গেট 0.4, এখানে কিন্তু একটি ব্যাচ চলতেছে। একটি বলতে এখানে কি কি ব্যাচ আছে? বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, তারপর মানবিক, এরপর চারুকলা যে ইউনিটটা আছে সেটাও। অর্থাৎ DU 0.4, এখানে তোমরা যে তিনটি কোর্স পেয়ে যাচ্ছ, বিজ্ঞান, মানবিক এবং চারুকলা, এই কোর্স সম্পর্কে আরো ভালোভাবে বা বিস্তারিত জানতে বোর্ডে দেখানো যে নাম্বারটি আছে 0172082805 2, এখানে এডমিনের সাথে, অর্থাৎ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা এডমিনের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবা। এরপর যারা সেকেন্ড টাইমার আছো, অর্থাৎ জেএসটি পরীক্ষা দিবা, জেএসটি আইসিইউ আইসিইউ 0.4, 0.4, যে আইসিইউ 0.4, এখানে বিজ্ঞান মানবিক বিভাগের জন্য কিন্তু কোর্স চলতেছে। এই বিষয়ে যারা তোমরা বিস্তারিত জানতে চাও তারা কিন্তু ওই বোর্ডে দেখানো নাম্বারে এডমিনের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবা। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আইসিইউ 0.4। এখানে যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য এটা। তোমরা পড়াটা কিভাবে গুছাই নিবা, কিভাবে পড়বা, যেহেতু তোমরা এমনিতেই ডিপ্রেশনে চলে গেছো সেকেন্ড টাইমার হিসেবে, মনোবল অনেকের ভেঙে গেছে, কিভাবে তোমরা পড়বা বা কিভাবে কামব্যাক করবা সেখানে বিস্তারিত জেএসটি আইসিইউ 0.4 এখানে বিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য তোমরা কিভাবে চান্স পাইতে পারো এই অল্প সময় পড়ে, সেটা এখানে দেখায় দেওয়া হবে। এবং তোমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং তোমরা নিয়মিত পরিশ্রম করে যাও। পরিশ্রম বলতে পড়াশোনাটা ঠিক রাখতে হবে তোমাদের অবশ্যই, তাহলে কিন্তু যে কোনো একটা ভার্সিটি ইনশাল্লাহ তোমাদের চলে আসবে। তো দেখো এবার আমরা নেক্সট যে প্রশ্নটি সলভ করব সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির। এটাও ক্যালকুলেটর ছাড়া তোমরা অল্প সময় কিভাবে সলভ করতে পারো সেটাই দেখাই দিব।
দেখো এখানে যে প্রশ্নটি সেটা হচ্ছে একটি গ্যাস অণুর ব্যাস 2 × 10⁻10 মিটার এবং প্রতি ঘন সেমি এ প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 3 × 10⁻19 হলে গ্যাসের গড় মুক্ত পথ কত হবে? গড় মুক্ত পথ কত হবে? দেখো এটা কিন্তু ঢাকা ভার্সিটির এডমিশন টেস্ট 16-17 সেশনে চলে আসছিল, 16-17 সেশনে। তো দেখো এটার অপশন গুলো কি কি দেয়া আছে, অপশন গুলো দেখা যাক। এখানে অপশন গুলো দেয়া আছে 3 × 10⁻³ সেন্টিমিটার, বি নাম্বার অপশন 3 × 10⁻⁴ সেন্টিমিটার, এবং সি নাম্বার অপশন 3 × 10⁻⁵ সেন্টিমিটার, এবং ডি নাম্বার অপশন 3 × 10⁻⁶ সেন্টিমিটার। দেখো এখন এখানে অ্যান্সার কোনটা হবে, কথা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা বসাবো? দেখো এটার ক্ষেত্রে গড়মুক্ত পথের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি ক্লোসিয়াসের λ/পাই সিগমা স্কয়ার এন। এখানে সিগমা কি? সিগমা দ্বারা বোঝাবে অণুর ব্যাস, কি বোঝাবে? অণুর ব্যাস বোঝাবে, এবং এন দ্বারা কি বোঝাবে? অণুর সংখ্যা। তাহলে মানগুলো এখানে বসাই নাও তোমরা। 1 পাইয়ের মান কত? 3.1416 ইন্টু সিগমার মান এখানে হবে অণুর ব্যাস, অর্থাৎ এর উপর কি আছে স্কয়ার করে দাও। 2 × 10⁻, এটা 8 হবে, দুঃখিত, কিন্তু কারেকশন করে নাও, এটা হবে 8। তাহলে এখানে কি হবে? স্কয়ার ইন্টু 3 × 10⁻19। এখন দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এই যে এখানে যে মানটা আছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য পায়ের মানটাকে কি ধরো? 3 ধরো, আর এটার উপর স্কয়ার করে দিলে কি হবে? 4 হবে, ইন্টু 10⁻16 ইন্টু 3 × 10⁻19 হবে। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে? 12। 12-র সাথে এটা গুণ করলে কত হবে? 36 হবে। তাহলে এখানে লিখতে পারবো 1/36 ইন্টু এই দুটার এখন কাজ করে নাও, তাহলে এখানে লিখতে পারবো 10⁻10⁻³ লিখতে পারবো। কি লিখতে পারবো? 10⁻³ এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার খাতিরে উপরে যদি 100 দেই, নিচে 36 ইন্টু 10⁻5 লেখা যাবে। তখন এই 3টা উপরে গেলে কি হবে? 10⁻3, আর উপরে যেহেতু 100 দিয়েছে এই জন্য 10⁻ কি হবে? 5 হবে। এখন দেখো এই 36 দ্বারা এই 100কে যদি কাটো তোমরা তাহলে কত পাবা? 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ 2.99। এটা একদম 3 এর কাছাকাছি। এই জন্য কি লিখতে পারবা? এখানে লিখতে পারবা 3 × 10⁻5। তাহলে এটা যেহেতু একদম 3 কাছাকাছি যাচ্ছে, তাহলে 3 × 10⁻5। দেখো এটা কিন্তু অপশনে আছে 3 × 10⁻5। দেখো ক্যালকুলেশন গুলো তোমরা কত সহজ ভাবে করতে পারতেছো, একটু মাথাটা খাটাও, তাহলেই কিন্তু ক্যালকুলেটর ছাড়া তোমরা ইজিলি এই প্রশ্নগুলো সলভ করতে পারবা খুব অল্প সময়ের মধ্যে। যখন প্র্যাকটিসটা খুব বেশি করবা তোমরা, তখন এই ম্যাথগুলোকে আর কিছুই মনে হবে না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো আমার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা, ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট করে তোমরা জানাইতে পারো এই ক্লাসে তোমরা কি কি বুঝতে পারো নাই, বা কি কি সমস্যা হচ্ছে, বা তোমাদের কোন টপিক্সের উপর ক্লাস লাগবে। আমি কিন্তু ওই টপিক্সের উপর তোমাদের আবার বুঝাই দিব। বা এখানে আজকে যে ক্লাসটি নিলাম এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা।